হ্যালো স্টুডেন্টস, এডুমন্ত্র ইউটিউব চ্যানেলের আরও একটা ইম্পর্টেন্ট এবং ইনফরমেটিভ সেশনে তোমাদেরকে মোস্ট ওয়েলকাম। তোমরা নিশ্চয়ই রিসেন্টলি নিউজে শুনেছো যে ইন্ডিয়াতে র্যামসার সাইটের সংখ্যা বাড়তে বাড়তে কিন্তু 98-এ গিয়ে পৌঁছেছে। লাস্ট যে দুটো সাইট ইনক্লুড হয়েছে তারা হলো পাটনা বার্ড স্যাংচুয়ারি উত্তরপ্রদেশে রয়েছে এবং গুজরাটের চারিধান্দ, এটাও একটা ওয়েটল্যান্ড যেটা র্যামসারে ইনক্লুড হয়েছে। এবং আর মাত্র কয়েক মাসের মধ্যে অর্থাৎ 2026 সালেই ইন্ডিয়াতে র্যামসার সাইটের সংখ্যা কিন্তু সেঞ্চুরি ক্রস করে যাবে। যেখানে 2014 সালে মাত্র ইন্ডিয়াতে র্যামসার সাইটের সংখ্যা ছিল 26টা, সেখান থেকে আমরা কিন্তু আজকে প্রায় 100-র কাছাকাছি পৌঁছে গেছি। তাহলে ইন্ডিয়াতে 2025 সাল এবং 26 সালের শুরুতে লেটেস্ট যে কটা র্যামসার সাইট ইনক্লুড হয়েছে সেগুলো তো আগামী কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য খুবই ইম্পর্টেন্ট। তার সাথে সাথে এই র্যামসার কনভেনশন জিনিসটা কি, কত সাল থেকে হচ্ছে, বা ওয়েটল্যান্ড বলতে অ্যাকচুয়ালি কীরকম টাইপের জলাভূমিকে আমরা কনসিডার করি, তো সেই সমস্ত কিছু আরও টুকটাক জিনিসপত্র র্যামসার সাইট বা র্যামসার কনভেনশন নিয়ে আজকে আমরা ভিডিওটাতে আলোচনা করব। তাই এই ভিডিওটার ইম্পর্টেন্স যে কোনো কম্পিটিটিভ এক্সাম WBCS থেকে শুরু করে UPSC অবধি সব জায়গাতেই কিন্তু এর প্রয়োজনীয়তা আছে। তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো। যদি তোমাদের ভালো লাগে, মনে হয় যে অনেক কিছু শিখতে পারলে, নতুন কিছু জানতে পারলে, তাহলে অবশ্যই একটা লাইক করো, আমাদের ইউটিউব চ্যানেলকে ফলো করো এবং আরও যারা যারা অ্যাসপিরেন্ট রয়েছে কম্পিটিটিভ এক্সামের জন্য দিন রাত এক করে পড়াশোনা করছে তাদের সাথেও শেয়ার করো যাতে তারাও উপকৃত হয়। চলো তাহলে আমরা প্রথমে দেখে নিই যে এই র্যামসার কনভেনশন জিনিসটা কি। না, এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ট্রিটি। সেই ট্রিটিটা কিসের জন্য? না, কনজারভেশন অ্যান্ড সাস্টেনেবল ইউজ অফ ওয়েটল্যান্ড, অর্থাৎ জলাভূমি বা ওয়েটল্যান্ডের ওপর বেস করে কিছু কনভেনশন, যাতে তাদেরকে কনজার্ভ করা যায় এবং সেই ওয়েটল্যান্ডগুলোর সাস্টেনেবল ইউজ করা যায় যাতে তাদের কোনো ক্ষতি না হয়। তাহলে এই যে কনভেনশনটা, এইটা প্রথম হয়েছিল 1971 সালের 2 ফেব্রুয়ারি। কোথায়? না, ইরানের র্যামসার বলে একটা শহরে। সেই জন্য সেখান থেকেই এই কনভেনশনটার নাম হয়েছে র্যামসার কনভেনশন। এবং 2 ফেব্রুয়ারি যেহেতু এটা হয়েছিল, তাই তারপর থেকে প্রতি বছর 2 ফেব্রুয়ারি আমরা কিন্তু ইন্টারন্যাশনাল ওয়েটল্যান্ড ডে হিসেবে সেলিব্রেট করে থাকি। তাহলে 2026 সালেও আমাদের সবেমাত্র ওয়েটল্যান্ড ডে আমরা পেরিয়ে এসেছি 2 ফেব্রুয়ারিতে, যার থিম কি ছিল? না, ওয়েটল্যান্ডস অ্যান্ড ট্র্যাডিশনাল নলেজ সেলিব্রেটিং কালচারাল হেরিটেজ। তো এই যে কনভেনশন, এই র্যামসার কনভেনশনের আন্ডারে যে কতগুলো কান্ট্রি এক জায়গায় হয়েছে যারা এটা মেনে চলে, সেখানে এখন নাম্বার অফ কান্ট্রির সংখ্যা হচ্ছে 172 এবং এটাকে কনফারেন্স অফ পার্টিজও বলা হয়। আরেকটা কনফারেন্স অফ পার্টিজ বা কপ এর কথা তোমরা শুনবে, ক্লাইমেট চেঞ্জ রিলেটেড, কিন্তু র্যামসার সাইট রিলেটেড এটাকেও কিন্তু কপ বলা হয়। এটা কিন্তু একটা ডিফারেন্ট কনফারেন্স অফ পার্টিজ। তাহলে এখানে কি বলা হয়েছে? না, ওয়েটল্যান্ডের আমরা ওয়াইজ ইউজ করব। ওয়াইজ ইউজ বলতে কি? না, তার যে ইকোলজিক্যাল ক্যারেক্টার সেটা যাতে ডিগ্রেড না হয়ে যায়, অর্থাৎ সেটাকে মেনটেন করব এবং চেষ্টা করব যে তার সাস্টেনেবল ডেভেলপমেন্ট করতে। তাহলে প্রেজেন্টলি যদি আমরা দেখি, তাহলে ওয়ার্ল্ডে প্রায় 2500 এরকম র্যামসার সাইট রয়েছে এবং যাদের সবাইকে মিলিয়ে প্রায় 2.5 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার এরিয়া কিন্তু তারা কভার করছে ওয়ার্ল্ডে টোটাল যা ওয়েটল্যান্ড আছে তার। আমরা যদি দেখি যে সব থেকে বেশি সারফেস এরিয়া ওয়েটল্যান্ডের আন্ডারে রয়েছে এরকম কোন কান্ট্রিতে, তাহলে অ্যান্সার হবে ব্রাজিল। আর ইউনাইটেড কিংডমে যদি আমরা দেখি, তাহলে সেখানে হাইয়েস্ট নাম্বার অফ ইন্ডিভিজুয়াল র্যামসার সাইটস রয়েছে, 2nd পজিশনে রয়েছে মেক্সিকো। তাহলে র্যামসার কনভেনশন নিয়ে আরও কথায় যাওয়ার আগে তোমাদের বলে দিই যে এডুমন্ত্রার WBCS 2024 প্রিলিমিনারিকে ফোকাস করে কিন্তু শুরু হয়েছে মক টেস্ট সিরিজ, যেখানে কিন্তু সাবজেক্ট ওয়াইজ একটা সিলেবাসকে বেস করে তোমরা কিন্তু পেয়ে যাবে এরকম 16টা মক টেস্ট এবং তার সাথে সাথে ফুল লেন্থ যেরকম প্রিলিমিনারি হয় সেরকমও তোমরা কিন্তু পেয়ে যাবে 15টা মক টেস্ট সিরিজ। তোমরা যদি আলাদা আলাদা করে নাও তাহলে তোমাদের 499 করে পড়বে, একসাথে নিলে তোমরা মাত্র 799-এ কিন্তু পেয়ে যাচ্ছ এবং নিয়ার অ্যাবাউট 6000+ কোশ্চেন কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। তার সাথে সাথে চলছে কিন্তু উইকলি টেস্ট সিরিজ প্যাকেজ। এখানেও কিন্তু 50টা করে MCQ এর প্রতিটা জেনারেল স্টাডিজের সাবজেক্টের ওপর টেস্ট থাকছে এভরি উইক এবং তার সাথে সাথে অ্যান্সারের সাথেও কিন্তু ইনডেপথ
ইলাবোরেট এক্সপ্লেনেশন দেওয়া হচ্ছে, সেখান থেকেও কিন্তু তোমরা আরও অনেক নতুন ইনফরমেশন জেনে যাচ্ছ। অর্থাৎ এখানে একটা কোশ্চেনের সলভ করা মানে বা তার অ্যান্সার দেখা মানে তোমরা কিন্তু আরও 10টা নতুন ইনফরমেশন পেয়ে যাচ্ছ। স্বাভাবিকভাবেই তোমাদের কাছে কোশ্চেন কমন পাওয়ার চান্সটা কিন্তু অনেক বেড়ে যাবে। তাহলে এখানেও কিন্তু 3 মাসের একটা প্যাকেজ রয়েছে এবং তোমরা নিয়ার অ্যাবাউট 6 থেকে 7,000 এমসিকিউ কিন্তু এখান থেকে পেয়ে যাবে উইথ এক্সপ্লেনেশন, সঙ্গে ম্যাথ জিআই ফ্রি সেটও আছে। তোমরা মাত্র 999-এ কিন্তু এই পুরো উইকলি টেস্ট সিরিজের প্যাকেজটা পেয়ে যাচ্ছ। যারা যারা ইন্টারেস্টেড আছো বা WBCS এর সিরিয়াস অ্যাসপিরেন্ট আছো, যদি তোমাদের মনে হয় যে তোমরা এটা অ্যাভেল করবে, তাহলে অবশ্যই এডুমন্ত্রার সাথে কন্ট্যাক্ট করো। তবে এটা আমি কথা দিয়ে বলতে পারি যে এখানে যে এমসিকিউ আছে সেগুলো সলভ করে গেলে 80% কোশ্চেন তোমরা কিন্তু WBCS প্রিলিতে কমনই পেয়ে যাবে। চলো আমরা আমাদের টপিকে ফিরে আসি। তাহলে প্রথম কথা হচ্ছে এই যে ওয়েটল্যান্ড, এদেরকে প্রিজার্ভ করা বা কনজার্ভ করার প্রয়োজন কি, তার বেনিফিট কি কি আছে? না, অনেক রকম বেনিফিট রয়েছে। যেমন এরা আমাদের অ্যাটমসফিয়ারের যে টেম্পারেচার সেটা কন্ট্রোল করতে হেল্প করে। ওয়াটার বডি সারফেসের ওপর বেশি থাকলে গ্রাউন্ড ওয়াটার লেভেল মেনটেন হতে কিন্তু সুবিধা হয়। তাছাড়াও যদি আমরা দেখি যে এর অনেক ওয়াইজ ইউজ আছে, যেমন ধরো ফ্রেশ ওয়াটার সাপ্লাইয়ের জন্য হতে পারে, বা এই যে ওয়েটল্যান্ডকে ঘিরে যে বায়োডাইভার্সিটি সেটাকে প্রোটেক্ট করলেও কিন্তু আমাদের এনভায়রনমেন্টের ক্ষেত্রে খুব হেল্পফুল হতে পারে। তাহলে ওয়েটল্যান্ডকে প্রিজার্ভ করা বা এই যে র্যামসার নামে যে কনভেনশনটা, এই কনভেনশনটার অ্যাকচুয়ালি প্রয়োজন কি? কারণ ওয়েটল্যান্ড আমাদেরকে ফ্রেশ ওয়াটার সাপ্লাই করে, ফুড এবং বিল্ডিং মেটেরিয়ালের ক্ষেত্রে যদি দেখো, যে কোনো ডেভেলপমেন্টের ক্ষেত্রে ওয়াটারের ইউজ, এবং তার সাথে বায়োডাইভার্সিটি কন্ট্রোল করা, ফ্লাড কন্ট্রোল করা, গ্রাউন্ড ওয়াটারকে রিচার্জ রাখা, এবং কার্বন স্টোরেজ, কার্বন সিঙ্ক হিসেবে কাজ করা, প্লাস ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ আমাদের এই যে গ্লোবাল ওয়ার্মিং, মানে রোজই প্রায় বলতে গেলে প্রতি বছর টেম্পারেচার একটু একটু করে বাড়ছে, সেটাকেও কিন্তু কন্ট্রোল করা যেতে পারে যদি সারফেসের ওপরে সাফিসিয়েন্ট ওয়াটার বডি অ্যাভেলেবেল থাকে। তাহলে 65% অফ দ্য ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড আমরা যদি দেখি, তাহলে লাস্ট সেঞ্চুরিতে কিন্তু ভ্যানিশ হয়ে গেছে, গায়েব হয়ে গেছে। তাই জন্য যেটুকু যা বেঁচে আছে তাদেরকে প্রিজার্ভ করা খুবই ইম্পর্ট্যান্ট আগামী দিনে আর্থের ক্লাইমেটকে বা এনভায়রনমেন্টকে মেনটেন করতে গেলে। তাহলে এ তো গেল এনভায়রনমেন্টের প্রতি ওয়েটল্যান্ডের কি অবদান। নেক্সট যদি আমরা আসি যে এই যে র্যামসার কনভেনশন, সেখানে ওয়েটল্যান্ড বলতে অ্যাকচুয়ালি কীরকম টাইপের জায়গাকে বুঝবো। না, সেই ওয়েটল্যান্ডের মধ্যে কিন্তু অনেক কিছু ইনক্লুড হতে পারে, যেমন লেক বা রিভার তো হতেই পারে, আন্ডারগ্রাউন্ড যে অ্যাকোয়াফায়ার সেটাও হতে পারে, সোয়াম্প বা মার্শেস। সোয়াম্প এবং মার্শ এই রিলেটেড একটা কথা বলে রাখি, সামনে আমি তোমাদের ছবি দিয়ে দেখিয়েছি যে দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স কি। দুটোই কিন্তু জলাভূমি, কিন্তু মার্শ আমরা তাকে বলবো যেখানে জলাভূমিতে শুধুমাত্র ঘাস জন্মায়, আর সোয়াম্প আমরা তাকে বলবো যেখানে জলাভূমিতে ঘাসের সাথে সাথে বড় গাছপালাও থাকে। তাহলে এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি আমাদের যে ম্যানগ্রোভ ফরেস্ট পাওয়া যায় সুন্দরবন বা ভিতরকণিকা, সেগুলো কিন্তু এক্সাম্পল অফ সোয়াম্প, অথবা হিমালয়ান তেরাই রিজিয়ান, সেগুলো সোয়াম্পের এক্সাম্পল। কিন্তু মার্শ মানে সেখানে বড় গাছপালা থাকবে না। যেমন আমরা বলতে পারি পাঞ্জাবের হারিকে ওয়েটল্যান্ড, এটা একটা র্যামসার সাইট, এটা কীরকম না একটা মার্শ। তো সেরকম সোয়াম্প বা মার্শ তো আসতে পারে, তার সাথে ওয়েট গ্রাসল্যান্ড বা পিটি সয়েল আমরা যেখানে পাই কোস্টাল রিজিয়ানে, সেগুলো আসতে পারে, বিভিন্ন লেগুন আসতে পারে, ওয়েসিস আসতে পারে, অর্থাৎ মরুভূমির মধ্যে আমরা যে ছোট ছোট ডিপ্রেশন বা স্যালাইন লেক পাই। তাছাড়া বিভিন্ন রিভারের এস্টুয়ারি, ডেল্টা, টাইডাল ফ্ল্যাট বা মাড ফ্ল্যাট, ম্যানগ্রোভ রিজিয়ান, কোস্টাল এরিয়া, কোরাল রিফ, অথবা বিভিন্ন ম্যানমেড যে সাইট, যেমন আমাদের যে মাল্টিপারপাস প্রজেক্ট বা ড্যামের রিজার্ভারগুলো হয়, সেই আর্টিফিশিয়াল লেক হতে পারে, অথবা কখনো কখনো ফিশ পন্ড বা আমাদের যে রাইস বা প্যাডি ফিল্ড, সেগুলোও কিন্তু এই র্যামসার সাইটের মধ্যে আসতে পারে। সল্ট প্যান, সেটাও কিন্তু এই ওয়েটল্যান্ডের আওতায় আসতে পারে। তাহলে ওয়েটল্যান্ড কে কে হতে পারে না, এরা সবাই কিন্তু ক্ষমতা রাখে নিজেদেরকে অ্যাজ এ ওয়েটল্যান্ড হিসেবে চিহ্নিত করার, এবং তার যদি ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স থাকে যে তাকে প্রিজার্ভ করা প্রয়োজন, তাহলে সেটাকে র্যামসার সাইট হিসেবে ইনক্লুড করা হয়। নেক্সট দেখো যে 3 পিলার অফ র্যামসার কনভেনশন, এটা খুব ইম্পর্টেন্ট যে র্যামসার এই যে কনভেনশনটার মেন 3টে মোটো কি বা পিলার কি না, সেটা হচ্ছে ওয়াইজ ইউজ অফ অল ওয়েটল্যান্ড। প্রথমেই বলেছি যে এনশিওরিং সাস্টেনেবল অ্যান্ড ইকোলজিক্যাল ম্যানেজমেন্ট, অর্থাৎ এমনভাবে আমরা তাকে ইউজ করব যাতে সেটা সাস্টেন করে এবং তাকে প্রিজার্ভ করা যায়, এবং ধীরে ধীরে তার যে ইকোলজিক্যাল ক্যারেক্টার, তার যে বায়োডাইভার্সিটি, সেটা আরও এনরিচ হয়।
নেক্সট কি না, ডেজিগনেটেড অ্যান্ড ম্যানেজিং সুইটেবল ওয়েটল্যান্ড অ্যাজ রামসার সাইট, যে সমস্ত ওয়েটল্যান্ডগুলোর ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স রয়েছে বা ইউনিক ফিচার রয়েছে তাদেরকে অবশ্যই আমরা প্রিজার্ভ করব বা কনজার্ভ করব। আর থার্ড বলেছে যে ইন্টারন্যাশনাল কোঅপারেশন অন ট্রান্সবাউন্ডারি ওয়েটল্যান্ড বা শেয়ার্ড যে সমস্ত সিস্টেম আছে, যেমন কোনো রিভার হতে পারে দুটো তিনটে কান্ট্রির মধ্য দিয়ে ফ্লো করছে, অথবা ট্রান্সবাউন্ডারি মানে দুটো কান্ট্রির বাউন্ডারি রিজিয়নে রয়েছে, অর্থাৎ দুজনের মধ্যেই অর্ধেক অর্ধেক পড়ে। যেমন আমরা যদি ইন্ডিয়া চায়নার কথা বলি তাহলে প্যাংগং লেক কিছুটা ইন্ডিয়ার মধ্যেও পড়ে, কিছুটা চায়নাতেও পড়ে, সেগুলোতেও কিন্তু ইন্টারন্যাশনাল কোঅপারেশন দরকার। তাহলে এই হচ্ছে মেন তিনটে পিলার রামসার কনভেনশনে। নেক্সট আসো যেটার কথা বলছিলাম যে কপ বা কনফারেন্স অফ পার্টিস, এটা কিন্তু তোমরা গুলাবে না, ক্লাইমেট চেঞ্জ রিলেটেড কিন্তু কনফারেন্স অফ পার্টিস হয় প্রতি বছর, এবং এখানে আমরা কিন্তু এভরি 3 ইয়ার্স পর পর দেখতে পাই যেখানে এই রামসার কনভেনশন রিলেটেড কনফারেন্স অফ পার্টিস হয়। তাহলে লাস্ট হয়েছিল রামসার রিলেটেড কপ 15, সেটা হয়েছিল জিম্বাবুয়েতে ভিক্টোরিয়া ফলসের কাছে, এবং সেটা 2025 সালে হয়েছে লাস্ট ইয়ার। তার মানে আবার 3 বছর পর, তার মানে 28 সালে হবে। 28 সালের জন্য সিলেক্ট করা হয়েছে কপ 16, রামসার কপ 16, সেটা কিন্তু হতে চলেছে পানামাতে। পানামা তোমরা জানো যে নর্থ আমেরিকা সাউথ আমেরিকা এই দুটো কন্টিনেন্টের মাঝে রয়েছে পানামা সিটি। পানামা ক্যানেল খুব ইম্পর্টেন্ট, যে আটলান্টিক ওশান আর প্যাসিফিক ওশানকে কানেক্ট করে। সেই পানামাতে 2028 সালে কিন্তু রামসার কপ 16 হতে চলেছে। নেক্সট আমরা দেখি যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন কারা কারা পার্টনার হিসেবে রয়েছে যারা এই পুরো রামসার কনভেনশনটা দেখাশোনা করে। তো তাদের মধ্যে মেন যে 6টা, সেই 6টার কথা আমি বলেছি, আরও অনেক ছোট ছোট অর্গানাইজেশন রয়েছে, কিন্তু মূলত এই 6টাকে আমরা মনে রাখার চেষ্টা করব। বার্ড লাইফ ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, তোমরা সবাই জানো IUCN, ইন্টারন্যাশনাল ওয়াটার ম্যানেজমেন্ট ইনস্টিটিউট IWMI, তার সাথে রয়েছে ওয়েটল্যান্ডস ইন্টারন্যাশনাল WWF, ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড, এবং ইন্টারন্যাশনাল ওয়াইল্ড ফাউল অ্যান্ড ওয়েটল্যান্ড ট্রাস্ট WWT। এদের কিছু কিছু লোগো আমি দিয়েছি, তার মধ্যে WWF এর লোগোটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতেও জিজ্ঞেস করা হয় যে WWF এর লোগোতে কি রয়েছে, একটা পান্ডার ছবি রয়েছে। আচ্ছা, নেক্সট আরও যে রামসার সাইট রিলেটেড কথাবার্তা রয়েছে তার কথায় যাব, এবং ইন্ডিয়াতে রিসেন্টলি যে যে রামসার সাইটগুলো ইনক্লুড হয়েছে তাদের সম্পর্কেও আরও কিছু নতুন ইনফরমেশান জানবো। তার আগে বলে দিই যে WBCS প্রিলিমিনারি পরীক্ষা হয়তো ওয়েস্ট বেঙ্গলে মার্চে হওয়ার কথা ছিল, কিন্তু ইলেকশনের জন্য কিছুটা পিছিয়ে যাবে। তাই তোমরা যেটুকু টাইম আবার এক্সট্রা পেলে সেটাকে ঠিকঠাকভাবে ইউটিলাইজ করো। এডুমান্ত্রায় কিন্তু WBCS প্রিলিম ক্র্যাশ কোর্স অলরেডি চলছে এবং এখনও অনেক সিট রয়েছে। তোমরা যারা যারা জয়েন করতে চাও তারা অবশ্যই এডুমান্ত্রার সাথে কন্ট্যাক্ট করো, কারণ এখানে প্রতিটা সাবজেক্ট প্রথম থেকেই কিন্তু একদম WBCS-কে ফোকাস করে ইন ডিটেলে পড়ানো হচ্ছে, এবং তার সাথে সাথে ক্লাস মেটেরিয়াল, ক্লাস টেস্ট, মক টেস্টও প্রচুর পরিমাণে নেওয়া হচ্ছে। তোমরা যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট আছো তারা এডুমান্ত্রার সাথে কন্ট্যাক্ট করো। আর একটু আগে তোমাদের মক টেস্টের কথা বলছিলাম, যে সাবজেক্ট ওয়াইজ ফুল লেন্থ মক, নর্মাল WBCS স্পেশাল প্রিলিমিনারি যে ফুল লেন্থ মক প্লাস উইকলি মক টেস্ট, এই সব কিছু তোমরা যদি একসাথে অ্যাভেল করো তাহলে কিন্তু তোমরা হোলি উপলক্ষে স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। মাত্র 1499-এ তোমরা এই 3টে মক সিরিজের প্যাকেজ কিন্তু একসাথে পেয়ে যাবে, যেখানে কিন্তু প্রায় 13 থেকে 14,000 MCQ রয়েছে। তার সাথে সাথে উইকলি টেস্টে কিন্তু ডিটেলড এক্সপ্লেনেশনও দেওয়া হচ্ছে প্রতিটা কোশ্চেনের অ্যান্সারের সাথে। তাই আর দেরি করো না, সময় বেশি নেই, নিজেদেরকে আরও বেটার প্রিপারেশন করার জন্য কিন্তু অবশ্যই এডুমান্ত্রার সাথে যোগাযোগ করতে পারো। নেক্সট চলো আমরা ইন্ডিয়ার কথায় আসি, যে ফেব্রুয়ারি 2026 মানে 2 ফেব্রুয়ারি, সেই দিন দাঁড়িয়ে আমরা যদি দেখি তাহলে রামসার সাইটের সংখ্যা ইন্ডিয়াতে এখন 98। তাহলে লাস্ট যে 6টা 7টা 8টা রামসার সাইট ইনক্লুড হয়েছে সেগুলো কিন্তু এই বছরে যে কোনো পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে কোশ্চেনে আসবে। তাহলে আমরা সেগুলো তো দেখে নেবই, তার সাথে ওইগুলো সম্পর্কে আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস জানার আছে কিনা সেটাও একটু দেখে নেব। সব থেকে লেটেস্ট অর্থাৎ 98th যেটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে পাটনা বার্ড স্যাংচুয়ারি। হ্যাঁ, পাটনা হলেও এটা বিহারে নেই, পাটনা বার্ড স্যাংচুয়ারি কিন্তু উত্তরপ্রদেশে রয়েছে। এবং এটা কিরকম টাইপের না, এটা হচ্ছে একটা ন্যাচারাল শ্যালো রেনফেড একটা ওয়েটল্যান্ড। একে আমরা কোথায় পাবো না, গঙ্গা যমুনা দোয়াব রিজিয়ান, যেটা ইন্ডিয়ার মধ্যে লার্জেস্ট দোয়াব রিজিয়ান বলা হয়, সেই গঙ্গা যমুনা দোয়াব রিজিয়ানে কিন্তু এই পাটনা বার্ড স্যাংচুয়ারি এটা রয়েছে। এখানকার মূলত বিভিন্ন ধরনের হাঁস বা ডাক
কিন্তু এখানে সোল হ্যাবিটেট বলা যায়। তার সাথে সাথে বিভিন্ন মাইগ্রেটারি বার্ডস, বিশেষ করে শীতকালে শীতের শেষের দিকে কিন্তু এখানে প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়। তাই এটা অ্যাকচুয়ালি একটা বার্ড স্যাংচুয়ারি ছিল এবং বার্ড সবসময় কিন্তু কোনো জলাশয় বা কোনো ওয়াটার বডিকে বেস করেই তারা মাইগ্রেট করে আসে। তো সেই জন্যই এইটা এখন রামসার সাইটের মধ্যেও ইনক্লুড করা হয়েছে। এবং ইউপির মধ্যে সবথেকে স্মলেস্ট বার্ড স্যাংচুয়ারি হচ্ছে পাটনা বার্ড স্যাংচুয়ারি। নেক্সট চলো, চারি ধান্দ ওয়েটল্যান্ড রিজার্ভ। এটা কোথায় রয়েছে? গুজরাটে রয়েছে। ধান্দ কথাটা আমরা কিন্তু এরিড রিজিয়ানে, বিশেষ করে এই যে থর ডেজার্ট, ওয়েস্টার্ন রাজস্থান বা গুজরাটের যে রান অফ কাচ রিজিয়ান, সেই জায়গাতে মূলত যে একটু ডিপ্রেশন দেখতে পাওয়া যায় কোনো জায়গায়, সেখানে যদি জল জমে কোনো ছোট ছোট লেক ফরমেশন করে তখন সেগুলোকে ধান্দ বলা হয়। যেগুলো এরিড রিজিয়ানে যেহেতু এগুলো পাওয়া যায় তাই জন্য এগুলোর ওয়াটার জেনারেলি স্যালাইন হয়ে থাকে। তো ধান্দ বলতে কিন্তু আমরা গুজরাটের রান অফ কাচ বা ওয়েস্টার্ন রাজস্থান থর ডেজার্ট রিজিয়ানে ছোট ছোট স্যালাইন লেককে বুঝি, যেগুলোকে জিওগ্রাফির ভাষায় প্লায়া বলা হয়ে থাকে। তো সেরকমই চারি ধান্দ বলে একটা ওয়েটল্যান্ড গুজরাটে রয়েছে। এবং কোথায় রয়েছে না, বান্নি গ্রাসল্যান্ড যেখানে পাওয়া যায় রান অফ কাচের কাছে, সেই স্যালাইন রান অফ কাছে মার্শি ল্যান্ডের তার একটা কর্নারে, একটা এজে গিয়ে আমরা এই চারি ধান্দ ওয়েটল্যান্ডকে পেয়ে থাকি। বান্নি গ্রাসল্যান্ড কিন্তু 2025 সালে নিউজে এসছিল, কারণ এটাও একটা এমন সাইট যেখানে চিতাকে ইন্ট্রোডিউস করার চেষ্টা করা হচ্ছে। এর আগেও অন্যান্য জায়গায় চিতাকে ইন্ট্রোডিউস করা হয়েছে, যেমন মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্ক বা গান্ধীসাগর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। বান্নি গ্রাসল্যান্ডেও কিন্তু চিতাকে ইন্ট্রোডিউস করা হচ্ছে। তো প্রজেক্ট চিতা নিয়ে আমার একটা ডিটেল ভিডিও কিন্তু এই এডুমন্ত্র ইউটিউব চ্যানেলে রয়েছে, তোমরা যারা এখনো দেখোনি তারা সেটা দেখে নিও। প্রজেক্ট চিতা রিলেটেড যা যা কিছু ইম্পর্টেন্ট জিনিস আমি সব সেখানে ডিসকাস করেছি, এবং কোন কোন জায়গায় চিতাকে ইন্ট্রোডিউস করা হয়েছে, কি কারণের জন্য চিতা মারাও গেছে অনেক, এবং আর কোন কোন পসিবল এরকম সাইট রয়েছে ইন্ডিয়াতে যেখানে ইন ফিউচারে চিতাকে ইন্ট্রোডিউস করা যেতে পারে। তোমরা চাইলে এই ইউটিউবের চ্যানেলেই, আমাদের চ্যানেলে পেয়ে যাবে প্রজেক্ট চিতাকে নিয়ে সেই ভিডিওটা তোমরা দেখে নিও। তাহলে এটাই আমরা মনে রাখবো যে বান্নি গ্রাসল্যান্ডের কাছে, গুজরাটের রান অফ কাছে, সেই জায়গাতে কিন্তু এই চারি ধান্দ ওয়েটল্যান্ড রিজার্ভ এইটা কিন্তু রামসার সাইট হিসেবে ইনক্লুড হয়েছে। আবার এখানে মাইগ্রেটারি বার্ড যেমন আমরা প্রচুর পাই সিজনাল, এবং তার সাথে সাথে এখানকার রেসিডেন্ট যারা সেরকম এন্ডেঞ্জার্ড কিন্তু অনেক স্পেসিসও এখানে পাওয়া যায়। তার সাথে সাথে ওয়াইল্ড লাইফ মানে বড় স্পেসিস হিসেবে আমরা কিন্তু ফক্স বলো, ক্যাট বলো বা খাড়িয়া ক্যামেল টাইপের জিনিস, সেগুলোও কিন্তু এখানে পাবো। এই দুটো সাইট অ্যাড হয়ে তো 98 হয়েছে টোটাল, তার আগে 96 ছিল। তো সেই সময়তেও লাস্টে আরও 2025 সালের শেষের দিকে যে কটা সাইট অ্যাড হয়েছে তারাও কিন্তু আমাদের কাছে ইম্পর্টেন্ট। যেমন রাজস্থানের সিলিসের লেক, এই সিলিসের লেকটা অ্যাকচুয়ালি একটা ম্যানমেড লেক বা আর্টিফিশিয়াল লেক। মহারাজা বিনয় সিং তার রানীর জন্য এটা বানিয়েছিলেন। এটার মেন পারপাস ছিল যে আলওয়ার সিটিতে ফ্রেশ ওয়াটার সাপ্লাই করা, এবং এটার লোকেশনটাও খুব ইম্পর্টেন্ট। রাজস্থানে খুব ফেমাস সারিস্কা টাইগার রিজার্ভ রয়েছে, সেই সারিস্কা টাইগার রিজার্ভের কোর জোনে না হলেও তার বাফার জোনেই কিন্তু এই লেকটা রয়েছে, এবং এটা এখানকার যারা স্পেসিস তাদের অ্যাজ এ ফ্রেশ ওয়াটার সোর্স হিসেবেও কিন্তু ইউজ হয়। তাই সারিস্কা টাইগার রিজার্ভের কাছে আর্টিফিশিয়াল লেক মানে সবসময় ফ্রেশ ওয়াটার লেক। এই সিলিসের লেক রাজস্থানে, এটাও কিন্তু নতুন রামসার সাইডে ইনক্লুড হয়েছে। তাছাড়া আসি কোপড়া রিজার্ভার বা কোপড়া জলাশয়, যেটা কোথায় রয়েছে? ছত্তিশগড়ে রয়েছে, এবং ছত্তিশগড়ের বিলাসপুর ডিস্ট্রিক্টে রয়েছে। ছত্তিশগড়ে এর আগে আর কোনো রামসার সাইট ছিল না। এই কোপড়া জলাশয় হচ্ছে ছত্তিশগড়ের প্রথম রামসার সাইট, এবং স্বাভাবিকভাবেই এই সমস্ত যা যা ওয়াটার বডি রয়েছে ওয়েটল্যান্ড বা রামসার সাইট হিসেবে যেগুলো ইনক্লুড হয়েছে, সব জায়গাতেই আমরা কিন্তু প্রচুর পরিযায়ী পাখি বা মাইগ্রেটারি বার্ড সিজনাল কিন্তু আমরা দেখতে পাই। আর কোথায় রয়েছে যদি বলা হয়, ছত্তিশগড়ের বিলাসপুর ডিস্ট্রিক্ট তো বলেছি লোকেশন ওয়াইজ, কিন্তু জিওগ্রাফিক্যালি বললে মহানদী রিভার যেখান থেকে অরিজিনেট হচ্ছে ছত্তিশগড়ে, অর্থাৎ দণ্ডকারণ্য রিজিয়ান বা বস্তার রিজিয়ান, সেই মহানদী রিভারের আপার ক্যাচমেন্ট যে এরিয়া, তাই সেই রিজিয়ানেই কিন্তু এই কোপড়া জলাশয় বলে লেকটা রয়েছে ছত্তিশগড়ে। তারপরে আসো, তার আগে তিনটে লেক আমরা পাবো যে বিহারে অ্যাড হয়েছে: গোগাবিল লেক, গোকুল জলাশয় এবং উদয়পুর ঝিল বলে।
তাই গোগাবিল লেক কোথায় রয়েছে না ইস্টার্ন বিহারে রয়েছে, কাটিহার ডিস্ট্রিক্টে রয়েছে এবং অবশ্যই এটা গ্যাঞ্জেটিক প্লেন্সেই রয়েছে। আরো ইম্পর্টেন্ট আমরা মনে রাখবো কি না এটা একটা অক্সবো লেক, গোগাবিল লেক এবং তার সাথে সাথে এই গোকুল জলাশয়, এই দুটোই হচ্ছে অক্সবো লেক। তো এই গোগাবিল লেকটা অ্যাকচুয়ালি গঙ্গা আর মহানন্দা রিভার, এই দুটো রিভার যেখান দিয়ে ফ্লো করেছে তাদের মাঝের রিজিয়নে রয়েছে কাটিহার ডিস্ট্রিক্টে একটা অক্সবো লেক। ঠিক তেমনি গোকুল জলাশয়কেও আমরা বক্সার ডিস্ট্রিক্টে পাবো বিহারে, এটাও কিন্তু গঙ্গা রিভারের জাস্ট সাউদার্ন এজ, মানে গঙ্গা রিভারের রাইট ব্যাঙ্কে রয়েছে এই গোকুল জলাশয়। এবং গঙ্গার যে ওয়াটার লেভেল সেটার মাধ্যমে কিন্তু এটা ইনফ্লুয়েন্স হয়, অর্থাৎ যখন ওয়াটার লেভেল বেশি থাকে গঙ্গায় মনসুন সিজনে বা আফটার মনসুন, তখন কিন্তু দেখা যায় যে এই যে গোটা এরিয়াটা সেটা কিন্তু জলের নিচে চলে যায়। এবং যখন ড্রাই সিজন আসে, উইন্টার বা আর্লি সামার, সেই সময় কিন্তু এই ল্যান্ডটা এক্সপোজ হয়ে যায় এবং সেখানে অনেক এরকম মার্শেস পাওয়া যায় এবং এগ্রিকালচারাল ল্যান্ড হিসেবেও সিজনাল এখানকার লোকাল যে লোকরা তারা কিন্তু এটাকে ইউটিলাইজ করে থাকে। আর বিহারে আরেকটা ছিল উদয়পুর ঝিল, এই উদয়পুর ঝিলটা আবার রয়েছে একটু নর্দার্ন বিহারের দিকে, ওয়েস্ট চম্পারণ ডিস্ট্রিক্টে আমরা এটাকে পাই এবং হিমালয়ান তেরাই রিজিয়ানে এটা রয়েছে, হিমালয়ান তেরাই রিজিয়ানে ওয়েস্ট চম্পারণ ডিস্ট্রিক্টে রয়েছে এবং গন্ডক রিভারের বেসিনে রয়েছে, গন্ডকী রিভার বেসিন, গন্ডক রিভার খুব ইম্পর্টেন্ট গঙ্গার ট্রিবিউটারি, সেই গন্ডক রিভারের বেসিনে আমরা এই উদয়পুর ঝিলকে পাই। আর এই লেকটার আশেপাশে যদি আমরা দেখি তাহলে এটা সারাউন্ডেড বাই প্ল্যান্টেশন অফ জামুন, শিশু অ্যান্ড খয়ের, এই যে ট্রি স্পেসিসগুলো রয়েছে জামুন, শিশু, খয়ের, এই লেকটার আশপাশে আমরা কিন্তু এদের এই গাছগুলোর একটা থিক ভেজিটেশন দেখতে পাই। তো এরকম কোনো ওয়াটার বডি তার চারিদিকে যে গাছপালা থাকে তাদেরকে কি ফরেস্ট বলা হয়? রিপেরিয়ান ফরেস্ট বলা হয়। অর্থাৎ কোনো রিভার ফ্লো করছে, তার রিভার ব্যাঙ্ক ধরে আমি গাছ লাগিয়েছি, অথবা এরকম কোনো বড় ওয়াটার বডি আছে তার আশেপাশে যে ফরেস্ট গড়ে উঠেছে তাদেরকে আমরা কি বলবো? রিপেরিয়ান ফরেস্ট। তাই উদয়পুর ঝিল যেটা তার আশপাশেও কিন্তু এই জামুন, খয়ের, শিশু এই সমস্ত গাছগুলোর থিক ভেজিটেশন দেখতে পাওয়া যায়। নেক্সট তারও আগে যদি আমরা দেখি যে আর কি কি ইনক্লুড হয়েছে, মোটামুটি 90-91টার পর থেকে যা যা ইনক্লুড হয়েছে 2025-এ ইনক্লুড হয়েছে সব, তাদের মধ্যে রাজস্থানে একটা আসে, সেটা হচ্ছে খিচান। এই খিচানটা ফালোদি ডিস্ট্রিক্টে রয়েছে এবং এখানেও আমরা বিভিন্ন টাইপের মাইগ্রেটরি বার্ডস দেখতে পাই। আর নর্দার্ন থর ডেজার্ট সেই রিজিয়ানে কিন্তু আমরা একে পাই। আর রাত্রি নদী আর বিজয় সাগর বলেও আরও দুটো ছোট ছোট ওয়াটার বডি এই রিজিয়ানে পাওয়া যায়। তাহলে খিচান লেক থর ডেজার্টের নর্দার্ন সাইডে রয়েছে, ফালোদি ডিস্ট্রিক্টে রয়েছে। তারপরে আসে লেক মিনার। এই মিনার এটাও দেখো জুন 2025-এ অ্যাড হয়েছে। এইটাকে বার্ড ভিলেজ বলা হয়ে থাকে কারণ এখানকার যারা লোকাল রেসিডেন্ট রয়েছে বা ভিলেজার্স রয়েছে তারা কিন্তু অ্যাক্টিভলি চেষ্টা করেছে যে এই যে ওয়েটল্যান্ড বা এই যে ওয়াটার বডিটা তার প্রিজার্ভ করার জন্য, এবং তার সাথে সাথে এখানে যে ফিশিং অ্যাক্টিভিটি বা পোচিং অ্যাক্টিভিটি যেগুলো সেগুলোকে কিন্তু খুব দৃঢ় হাতে, শক্ত হাতে দমন করার। এটা কিন্তু এখানকার লোকাল রেসিডেন্টরা মিলেই করেছে, লোকাল ভিলেজাররা মিলে, তাই জন্য এটাকে কিন্তু বার্ড ভিলেজও বলা হয়ে থাকে। আর এটা রাজস্থানের উদয়পুর ডিস্ট্রিক্টে রয়েছে। এবং কি কি স্পেসিস মোটামুটি আসে তো সব জায়গাতেই তোমরা দেখতে পাবে এই যে পেলিকান, ফ্লেমিঙ্গো এদেরকে দেখতে পাওয়া যায়। এবং এর মাঝেও আরও বিভিন্ন লেক বা ওয়াটার বডি রয়েছে যেমন ব্রহ্ম তালাব, ধান্ত তালাব, এগুলো কিন্তু সব মিলিয়ে এটা একটা ক্রুশিয়াল ওয়েটল্যান্ড হিসেবে কাজ করে, সেই জন্যই এটাকে রামসার সাইটের আওতায় ইনক্লুড করা হয়েছে। এই ছিল মোটামুটি লাস্ট যে রামসার সাইটগুলো অ্যাড হয়েছে ইন্ডিয়াতে লিস্টে, সেই মোটামুটি 7টা-8টা। আরও কিছু কথা আমরা জেনে নিই যেগুলো রামসার সাইট রিলেটেড খুব ইম্পর্টেন্ট এবং বিভিন্নবার বিভিন্ন পরীক্ষায় কিন্তু কোশ্চেনে এসছে। সেটা হচ্ছে চিল্কা লেক আর কেওলাদেও ঘানা রাজস্থানে। চিল্কা তোমরা সবাই জানো উড়িষ্যায় ইন্ডিয়ার লার্জেস্ট লেক বা লার্জেস্ট লেগুন। সেই চিল্কা এবং কেওলাদেও ঘানা ন্যাশনাল পার্ক এই দুটো কিন্তু ইন্ডিয়ার প্রথম রামসার সাইট হিসেবে চিহ্নিত হয়েছিল। কবে না অক্টোবর 1, 1981। ইন্ডিয়া কিন্তু রামসার কনভেনশন সাইন করেছে ফেব্রুয়ারি 1, 1982 এবং এই দুটো সাইটকে প্রথম চিহ্নিত করা হয়েছিল ইন্ডিয়াতে রামসার সাইট হিসেবে। লার্জেস্ট রামসার সাইট যদি বলা হয় ইন্ডিয়ার, তাহলে সুন্দরবন হচ্ছে
ইন্ডিয়ার লার্জেস্ট র্যামসার সাইট, যেটা 2019 সালে র্যামসার সাইটে ইনক্লুড হয়েছে। এবং তাছাড়াও যদি আমরা দেখি যে কাজু ভ্যালি বার্ড স্যাংচুয়ারি তামিলনাড়ু, অথবা ভেম্বনাথ কোল ওয়েটল্যান্ড, ভেম্বনাথ কয়াল কেরালায় রয়েছে মালাবার কোস্টে, এগুলোও কিন্তু যথেষ্ট লার্জ এরিয়া জুড়ে রয়েছে, লার্জ স্কেল ওয়েটল্যান্ড ইকোসিস্টেম। আর সব থেকে ছোটোর কথায় যদি আমরা আসি, তাহলে আমরা হিমাচল প্রদেশে রেণুকা বলে একটা ওয়েটল্যান্ডকে পাই। সেটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে স্মলেস্ট র্যামসার সাইট, যার সারফেস এরিয়া মাত্র 0.2 স্কোয়ার কিলোমিটার। তবে শুধু এটাই নয়, তাছাড়া আমরা যদি দেখি যে ভেম্বানুর অথবা ভেদানথাঙ্গাল বার্ড স্যাংচুয়ারি তামিলনাড়ুতে, ঠিক আছে, অথবা নন্দা লেক গোয়াতে, তারাও কিন্তু এরিয়ার দিক দিয়ে খুবই ছোট। তবে সব থেকে ছোট বলতে আমরা রেণুকা এই ওয়েটল্যান্ডটাকেই ধরে থাকি। তবে এই ভেম্বানুর এবং ভেদানথাঙ্গাল বার্ড স্যাংচুয়ারি কোন স্টেটে রয়েছে সেটা কিন্তু WBCS-এও প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন হয়েছে। এরপরে লাস্ট যে কথাটা র্যামসার নিয়ে আমাদের অবশ্যই জানা দরকার, সেটা হচ্ছে মন্ট্রিয়ক্স রেকর্ড। তো র্যামসার কনভেনশনের মধ্যে একটা স্পেশাল লিস্ট বা রেকর্ড আমরা বলতে পারি, যার নাম হচ্ছে মন্ট্রিয়ক্স রেকর্ড। তাহলে মন্ট্রিয়ক্স রেকর্ডে কাদের নাম থাকবে না, এখানে সেই সমস্ত র্যামসার সাইটগুলোর নাম থাকবে যাদের ইকোলজিক্যাল ক্যারেক্টারের মধ্যে একটা চেঞ্জ দেখা যাচ্ছে। হয় সেখানে নতুন কোনো ক্যারেক্টার এমার্জ করছে, নতুন কিছু অকার হচ্ছে, অথবা সেখানে আস্তে আস্তে এই ওয়েটল্যান্ডটা ডিগ্রেডেশন হয়ে যাচ্ছে। সেটা পলিউশনের কারণে হতে পারে, টেকনোলজি ডেভেলপমেন্টের ক্ষেত্রে হতে পারে, অথবা হিউম্যান যে কোনো ইন্টারফারেন্সের কারণেও হতে পারে। তাহলে যে র্যামসার সাইটগুলোকে আমি চিহ্নিত করেছি, তাদের মধ্যে কারোর যদি দেখা যায় যে তার ইকোলজিক্যাল ক্যারেক্টারে কোনো চেঞ্জ আসছে, বা সেটা আস্তে আস্তে ডিগ্রেড হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে তার উপরে আমাদের স্পেশাল ফোকাস করা উচিত। তাহলে কাদের কাদের ওপর স্পেশাল ফোকাস করব, সেই লিস্টটা যে রেকর্ডে রয়েছে সেটাকেই বলা হয় মন্ট্রিয়ক্স রেকর্ড। ঠিক আছে, তাহলে এরকম ওয়ার্ল্ডে এখন প্রায় 48টা এরকম সাইট রয়েছে যারা কিন্তু মন্ট্রিয়ক্স রেকর্ডের মধ্যে রয়েছে। ইন্ডিয়াতে প্রেজেন্টলি কটা এরকম র্যামসার সাইট রয়েছে যারা মন্ট্রিয়ক্স রেকর্ডে রয়েছে, সেরকম হচ্ছে দুটো। না কি কি না, একটা হচ্ছে যে কেওলাদেও ঘানা ন্যাশনাল পার্ক ইন রাজস্থান, যেটা 1990 সালে এই মন্ট্রিয়ক্স রেকর্ডে এসেছিল। তার উপরে থ্রেট কি না, এটা লিস্ট করা হয়েছিল ডিউ টু ওয়াটার শর্টেজ এবং গ্রেজিং ইস্যু। এই দুটোর কারণে কিন্তু এই কেওলাদেও ঘানা ন্যাশনাল পার্ককে মন্ট্রিয়ক্স রেকর্ডে রাখা হয়েছে। নেক্সট হচ্ছে লোকটাক লেক মণিপুরে, তোমরা সবাই জানো আশা করি, কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক ওয়ার্ল্ডের মধ্যে লার্জেস্ট ফ্লোটিং ন্যাশনাল পার্ক। সেটাও কিন্তু 1993-তে মন্ট্রিয়ক্স রেকর্ডে জায়গা করে নিয়েছে। কেন না, ডিউ টু পলিউশন, ইন্টেন্সিফিকেশন অফ ওয়াটার হায়াসিন্থ মানে কচুরিপানার পরিমাণ প্রচুর পরিমাণে বেড়ে যাওয়া, ডিফরেস্টেশন অফ দ্য ক্যাচমেন্ট এরিয়া, এবং রিসেন্টলি তো লোকটাক লেকে একটা নতুন ড্যামও ডেভেলপ করা হয়েছে। সেই কারণের জন্যও তার যে ইকোলজিক্যাল ব্যালেন্স বা বায়োডাইভার্সিটি, সেটা কিন্তু ধীরে ধীরে থ্রেটের আন্ডারে চলে এসছে। আর আনন্দের খবর একটা আছে, সেটা হচ্ছে চিল্কা লেক। একেও কিন্তু 1993-তে এই মন্ট্রিয়ক্স রেকর্ডে ইনক্লুড করা হয়েছিল, কিন্তু সেখানকার যে থ্রেট সেগুলো অনেকটাই মিনিমাইজ করা গেছে, এবং সাকসেসফুল রিস্টোরেশন এফর্টের ফলে দেখা গেছে যে 2002 সালে মন্ট্রিয়ক্স রেকর্ড থেকে চিল্কা লেককে আবার সরিয়ে দেওয়া হয়েছে। এবং চিল্কা লেক হচ্ছে যে এশিয়ার মধ্যে এরকম প্রথম সাইট যে মন্ট্রিয়ক্স রেকর্ডে থাকা সত্ত্বেও তার সাকসেসফুল রিস্টোরেশন বা প্রিজার্ভেশনের কারণে তাকে আবার সেই লিস্ট থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তো এই ছিল মন্ট্রিয়ক্স রেকর্ড। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং র্যামসার কনভেনশন বা র্যামসার সাইট রিলেটেড যা যা কিছু ইম্পর্টেন্ট জিনিস রয়েছে যেগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন করা হয়, সেগুলো সবই তোমাদের সাথে আলোচনা করলাম। রিসেন্ট যেগুলো র্যামসার সাইট ইনক্লুড হয়েছে তাদের সম্বন্ধেও আরও অনেক ইনফরমেশন শেয়ার করলাম। ভালো লাগলে ভিডিওটাতে লাইক করো, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো, এবং আমাদের এডুমন্ত্রা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এরকমই আরও ইনফরমেটিভ এবং ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাওয়ার জন্য। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো টাটা, সবাই ভালো করে পড়াশোনা চালিয়ে যাও।